প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা আ বলা যায় অনেকটা ভিন্নধর্মী একটা বিষয় নিয়ে কথা বলব, যে সম্পর্কে আপনাদের অনেকেরই হয়তো আগ্রহ থাকবে। সেটি হচ্ছে হেয়ার পিআরপি। তার মানে হচ্ছে যে চুল পড়ার চিকিৎসায় আ পিআরপি। তো এটি নতুন চিকিৎসা, তবে সারা বিশ্বে এটা আ অনেক বেশি সমাদৃত হচ্ছে সাম্প্রতিককালে। বাংলাদেশেও এটি শুরু হয়েছে। তো এটি একটি আশার বিষয়। আজকে আমরা এটি কথা বলব। এই বিষয় নিয়ে আমাদের আজকের অতিথি, যার সাথে আমরা কথা বলব এই বিষয় নিয়ে, তিনি হচ্ছেন ডাক্তার ফারহা রশিদ। আসুন পরিচিত হই ডাক্তার ফারহা রশিদের সঙ্গে। ডাক্তার ফারহা রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আ উনি কি ডিসকানেক্টেড হয়ে গেছেন কিনা জানি না। হয়তোবা। যা হোক, অতিথি উনি যখন চলে আস আ দ দর্শক উনি যখন চলে আসবেন, তখন আপনাকে আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিব। ডাক্তার ফারহা রশিদ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, বারাকপুর মেডিকেল সেন্টার। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, তো উনার ক্যামেরা অফ আমাদের এডিটর জানালো। তো দর্শক, যেটা ছোট্ট করে যদি একটু বলি যে পিআরপি সম্পর্কে আপনারা জানেন যে পিআরপি এমন একটা চিকিৎসা, প্লেটলেট রিচ প্লাজমা, পিআরপি। সো দ্যা প্লাজমা থেকে প্লেটলেট যেটা মানে রক্তের একটি অন্যতম উপাদান বা কোষ যদি বলি, যে আপনারা জানেন যে রক্তে ৩ ধরনের এলিমেন্টস থাকে। অ্যা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেট। অ্যা প্লেটলেট হচ্ছে অনুচক্রিকা, বাংলায় যেটাকে বলে রক্ত কণিকার মধ্যে। অ্যা লালটা হচ্ছে রেড ব্লাড সেল এবং সাদাটা হোয়াইট ব্লাড সেল। erythrocyte, leukocyte and the platelet. সো প্লেটলেটটা দিয়ে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। এই চিকিৎসাতে যেটা বলা হচ্ছে, আ এটা ইনজেকশনের মাধ্যমে দেয়া হয় এবং খুবই যেটাকে বলা হচ্ছে minimally invasive surgery। তার মানে হচ্ছে যে সিরিঞ্জের মধ্যে নিয়ে এটাকে দেয়া হয় এবং হ্যাঁ, আমাদের অতিথি চলে এসেছেন। যাই হোক, টেকনিক্যাল কারণে উনি আমাদের সাথে ছিলেন না কিছুক্ষণ। তো দর্শক, যেটা আজকে পরিচয় করে দিচ্ছি আবারও। আ আমাদের আজকের অতিথি ফারহা রশিদ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, বারাকপুর মেডিকেল সেন্টার। ফারহা রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। জি, যেটা বলছিলাম ১ম যে এ একটু যান্ত্রিক গোলযোগের কারণে আসলে জয়েন করতে পারিনি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি এটা হতে পারে। খুবই স্বাভাবিক। তো যেটা বলছিলাম যে এই যে পিআরপি, যে প্লেটলেট রিচ প্লাজমা, এবং এটা দিয়ে চুল পড়ার চিকিৎসা বা যাদের চুল ইতিমধ্যে পড়ে গেছে বা পড়ছে, এই অবস্থায় চিকিৎসাটা নিতে হয় এবং কখন নিতে হয় সেটা আপনি ভালো বলতে পারবেন। আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। তবে তার আগে একটু ধারণা দেন যে আসলে পিআরপি সম্পর্কে একটা ধারণা দেওয়া দরকার ১ম এ, যে আ পিআরপিটা কি? তারপরে আমি আপনার কাছ থেকে শুনবো যে চুল পড়ার চিকিৎসায় কখন, মানে কোন পর্যায়ে এটা প্রযোজ্য? আমাদের যদি একটু আচ্ছা। ধারণা দেন। টিআরপি ফুল ফর্মটা হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। এটা রোগীর রক্ত সংগ্রহ করে সেটাকে সেন্ট্রিফিউজ করার মাধ্যমে রক্তের প্লাজমা এবং রেড ব্লাড সেল দুটাকে পৃথক করা হয়। করার ফলে যে প্লাটিলেট রিচ যে প্লাজমা মানে প্লাটিলেট গুলো কনসেনট্রেট হয়ে রক্তরস বা প্লাজমাতে থাকে সেটা আমরা কালেক্ট করে সেটা আমরা স্ক্যাল্পে ইনজেক্ট করে থাকি। এখানে মেইনলি যে প্লাজমাতে হচ্ছে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর থাকে। যেমন উল্লেখযোগ্য কিছু গ্রোথ ফ্যাক্টর হচ্ছে প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, তারপরে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এগুলো আসলে আমাদের হেয়ার ফলিকল গুলাকে রিজেনারেট করতে হেল্প করে। করে পিআরপিটা আসলে কাজ করে। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে প্লেটলেটের মধ্যে এমন কিছু জিনিস থাকে, যেটা আপনি বললেন যে গ্রোথ ফ্যাক্টর থাকে। সেগুলো এই চুলটাকে আ বেড়ে উঠতে সাহায্য করে। মানে এখানে কি বলা জি। যায় যে বেড়ে উঠতে সাহায্য করে না নতুন করে চুল গজায়? এটা আসলে অনেকটা মিথ আছে যে আ টিআরপি দিলেই চুল গজাবে। বিষয়টা এরকম না। টিআরপি জি, হচ্ছে হেয়ার ফলিকল গুলাতে কাজ করে।
তো আপনার চুলে যদি মানে স্ক্যাল্পে যদি হেয়ার ফলিকল থাকে সেক্ষেত্রে পিআরপি দিলে পিআরপিটা আসলে কাজ করবে। এখানে আমার ব্লাড সার্কুলেশন বাড়ায় হেয়ার ফলিকলের এবং হুম, আমাদের হুম, কিছু হেয়ার ফলিকলের ফেজ আছে, হেয়ার সাইকেলের ফেজ আছে, অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন। তো হুম, দেখা হুম, যায় অ্যানাজেন গ্রোথ ফেজ গুলাকে হচ্ছে ইনক্রিজ করতে হেল্প করে। সেক্ষেত্রে হুম, আমাদের চুলগুলা যদি কারো থিন হয়ে যায় সেগুলাকে একটু মোটা করে ভালো করে মানে হতে সাহায্য করে আরকি। সাহায্য করে। তার মানে কি দাঁড়ালো যে যাদের একদম ধরেন অনেকদিন ধরে একদম আ সোজা বাংলায় যেটা বলা যায় টাক পড়ে গেছে, একদম মানে স্মুথ সারফেস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো আসলে এটা প্রযোজ্য হবে না। না, আসলে যাদের হেয়ার ফলিকেল এ নেই আমার পিআরপি তো সেখানে কাজ করবে না। তাদেরকে হেয়ার অন্য ফলিকল থাকতে পন্থায় হবে। যেতে হবে আসলে। হেয়ার ফলিকেল আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে হয়তো হেয়ার ট্রান্সপ্লান্ট বা অন্য কিছু কাজ করবে কিনা সেটা আমরা জানি না। যা হোক সেটা জি, সেই বিশেষজ্ঞ বলতে পারবেন। যাই হোক, এক্ষেত্রে এখন মানে আসলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আপনারা এটা কিভাবে সিলেক্ট করেন? একটা মানুষ অনেক রকম যেহেতু পেয়ার কথা শুনবে মানুষ, আপনাদের কাছে তো অনেক ধরনের মানুষ যাবে, তাই না? যে আমার এটা হবে কিনা? জি। তো নিশ্চয়ই আপনারা সেটা তো সবার ক্ষেত্রে মানে প্রয়োগ করবেন না। তো আপনারা এটা সিলেক্ট করেন কিভাবে? যে এই রোগীগুলিকে আমরা দিব। কি, কি ক্রাইটেরিয়া বা কি, কি দেখেন? কিভাবে দেখেন? আচ্ছা, আ পিআরপিটা সবচেয়ে বেশি ভালো কাজ করে যারা আর্লি ফেজে হচ্ছে হেয়ার ফলটা নিয়ে আসে আমাদের কাছে। এবং হু, হু, মেল এবং ফিমেল এর ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যান্ড্রোজেনিক খুব কমন কজ হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। যেটা হু, হু, জেনেটিক্যালিও হতে পারে বা হরমোনাল কজ এর কারণেও হতে পারে। বা আমরা সেকেন্ডলি যদি বলি টেলোজেন এফ্লুভিয়াম, দেখা যায় অনেক ক্ষেত্রে কারো অসুখের পরে চুল পড়ে গেছে কিংবা হু, হু। স্ট্রেসে আছে কিংবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আছে। তাদেরকে আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট পিআরপি সহ দিলে আমরা খুব ভালো একটা রেজাল্ট পাই। এক্ষেত্রে আমাদের পেশেন্টদেরকে আসলে পেশেন্ট সিলেকশনটা আসলে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কারণ তার চুল পড়ার প্যাটার্নটা দেখে তার অ্যাকচুয়াল কজ কিসের জন্য হচ্ছে, তার হরমোনাল কজ কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা সেটাকে আমাদের অবশ্যই আগে ফাইন্ড আউট করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় অনেকে পিসিওএস এর সমস্যায় ভোগে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যাওয়ার কারণে আমাদের হুম, হুম। ডিএইচটি হরমোন একটা প্রডিউস করে। তো যেটাকে আমরা ডাইহাইড্রোটেস্টোস্টেরন বলি। তো সেটা প্রডিউস হওয়ার কারণে দেখা যায় ওগুলো হেয়ার ফলিকেল এর ভিতরে জমে পরে হেয়ারটা আসলে থিন করে ফেলে। হেয়ারটা গ্রো হুম, হুম, করতে হুম। মানে বাধা দেয়। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। যেটা আপনি বললেন যে মানে মেয়েদের ক্ষেত্রে মানে এটা কি পলিসিস্টিক ওভারির কথা বললেন যে যাদের জি, জি। পলিসিস্টিক পলিসিস্টিক ওভারি ওভারিয়ান থাকে সিস্টেম। ওভারি থাকে। হুম। আচ্ছা। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আমি অন্যান্য প্রশ্নে আস্তে, আস্তে আসছি। এটাতে নিশ্চয়ই আপনারা একটা সেশন করেন। যে কয়টা সেশনের মতো লাগে? যে প্রত্যেকটা সেশন কতক্ষণ? মানে কি পরিমাণ রক্ত নিতে হয়? কি পরিমাণ পিআরপি আপনারা প্রয়োগ করেন? সেটা কিসের উপরে নির্ভর করে? মানে এই প্রশ্নগুলি আসে এবং একটা সেশন কতদিন কতক্ষণ লাগে? বা একটা সেশনের পরে পরবর্তী সেশনটা কতদিন পর বা কয়টা সেশন টোটাল লাগে? এই বিষয়গুলি আপনারা ঠিক করেন কিভাবে? নিশ্চয়ই সবার ক্ষেত্রে আ একই রকম সেশন লাগে না বা একই সংখ্যক সেশন লাগে না। সেটা ভেরি করতে পারে। এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। এটা আসলে আ পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আসলে। আমরা জি, পেশেন্ট হ্যাঁ। যখন আমাদের কাছে আসে ১ম এ আমরা তার কারণ বের করি যে কিরকম হু, হু, কিসের জন্য হচ্ছে। তার আ চুলের প্যাটার্নটা কিরকম আছে, মেল টাইপ অফ বল্ডনেস যেটা আমরা বলি বা ফিমেল প্যাটার্ন বল্ডনেস যেটা বলি। তো হু, হু, তাদের ধরন দেখে সেই অনুসারে আমরা পিআরপি টা তাদেরকে সাজেস্ট করে থাকি। ১ম এ আমরা পিআরপি ক্ষেত্রে 10 থেকে 15 এমএল পর্যন্ত ব্লাড নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করে আমরা হচ্ছে প্লেটেলেট রিচ প্লাজমা যেটা হয় কনসেনট্রেটেড প্লাজমা সেটাকে কালেক্ট করে স্ক্যাল্পে ইনজেক্ট করে থাকি। তো ইউজুয়ালি আমরা বলি ৪ থেকে ৬ টা সেশন নিতে এবং আ দেখা যায় যে ২ টা সেশন নিলেই হচ্ছে অনেকে ভালো রেজাল্ট দিচ্ছে। কারো ৪ টা হু, হু, সেশনের পরে ভালো রেজাল্ট আসতেছে এবং কমপ্লিটলি ৬ টা সেশন নেওয়ার পর পেশেন্ট স্যাটিসফাইড থাকে যে তার আর চুল পড়ছে না এবং তার নতুন চুল হচ্ছে। হু, এরকম হু, আসলে বলে এবং দেখা যায় যে এটা খুবই মিনিমাল প্রসিডিউর। এটার কোনো হু, ডাউন হু, টাইম নেই। খুবই সেফ প্রসিডিউর যেহেতু নিজের রক্তই ব্যবহার করে এটা করা হচ্ছে। কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন এর হয় না, কোনো কিছুই না। শুধু ইনজেকশন সাইটে হালকা একটু পেইন হতে পারে। তাছাড়া আর কোনো সমস্যা হয় না।
এবং মান্থলি এটা আমরা আসলে একটা করে সেশন সাজেস্ট করে থাকি। প্রত্যেক মান্থলি একটা সেশন নিবে এবং মিনিমাম হচ্ছে ৪ থেকে ৬টা সেশন নিতে বলি এবং তার সেশন গুলা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা একটা মেইনটেন্যান্স থেরাপি তে যেতে বলি যে একটা ৪ থেকে ৫ মাস একটা গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে হুম, ৬ মাসে একটা কিংবা হচ্ছে আ ২ টা এরকম করে পিআরপি হুম, হুম, নিলে তার যে হেয়ার গ্রোটা থাকে সেটা হচ্ছে হুম, মেইনটেইন হুম। হয় আরকি। আচ্ছা, আচ্ছা। একটা ছোট্ট প্রশ্ন। এই যে ১০ থেকে ১৫ এমএল রক্ত নিলেন, এটা তো খুব সামান্য পরিমাণ রক্ত যদি বলা যায়। এটাকে সেন্ট্রিফিউজ করলে মানে কতটুকু পিআরপি আপনারা পান? মানে অন অ্যান এভারেজ কত এখান এমএল হতে থেকে পারে? করলে আমরা 15 এমএল পর্যন্ত 15 এমএল ব্লাড নিলে এখানে আমরা 8 এমএল পর্যন্ত পাবো, হাফ এরকম পিআরপি। পাবো। 8 এমএল আচ্ছা, পর্যন্ত আচ্ছা, প্লাজমা পাবো, পিআরপি আচ্ছা, পাবো। তো সেটা আমরা ইনজেক্ট করি আসলে। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আসলে স্বভাবতই আমার একটা প্রশ্ন যে, এই আপনি বললেন যে ইনজেকশন সাইটে একটু ব্যথা হতে পারে। তো অনেকে হয়তো বলতে পারেন, আমি আপনার সুবিধার জন্য বলছি যে, অনেকে হয়তো বলতে পারেন যে ওই জায়গাটাকে অবশ করা হয় কিনা? কিন্তু অবশ করতে হলেও তো সেখানে একটা ইনজেকশন দিতে হবে, তাই না? তাহলে তো মানে এক্সাক্টলি। সেইটার জন্য হ্যাঁ, একটা ব্যথা পাবে, পরে হয়তো পাবে না। অ্যা হ্যাঁ, সেটাই মানে হ্যাঁ। তার চেয়ে মনে হেয়ার হয় এর ক্ষেত্রে সরাসরি দিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, জি। হ্যাঁ। হেয়ার এর ক্ষেত্রে আসলে আমি যদি এখন আলাদা করে যদি অ্যানেস্থেটিক এজেন্ট আ যদি ইনজেক্ট করে থাকি, সেখানেও একটা ইনজেকশনের পেইন আছে। তো পিআরপি তো ইটসেলফ ইস এ ইনজেক্টেবল ইয়া। তো আমরা যদি ওটাকেই হচ্ছে ইনজেকশন দেই, তো একটা তার ডাবল পেইন হবে আসলে। তাছাড়া আমরা হুম, হুম। হচ্ছে সাথে একটা ভাইব্রেটর ব্যবহার করি যাতে তার একটু ব্যথার সেনসেশনটা সে একটু কম পায় কম হয়। আরকি। আচ্ছা, আচ্ছা। মানে এগুলো জি। কি সেই ছোট নিডল? মানে আপনার ইনসুলিনের নিডলের মতো না আরেকটু বড় সাইজের নিডল? জি, জি, জি। ইনসুলিনের নিডল। সিরিঞ্জের নিডলগুলা। আচ্ছা, মানে এটা বলি কারণ ইনসুলিন সিরিঞ্জের সাথে আমাদের দর্শকরা হয়তো পরিচিত থাকবেন। তাই সেক্ষেত্রে হয়তো ততটা ব্যথা পাবেন না। কারণ ব্যথার প্রশ্নটা আসে। এখন কথা হচ্ছে যে এটা ধরেন দেওয়া হলো ইনজেকশনটা। তখন তো রোগী বাসায় চলে যাবে তাৎক্ষণিকভাবে, তাই তো? তো সেক্ষেত্রে কি আপনারা তাকে কোনো উপদেশ দেন? এক্ষেত্রে কি জি, গোসল করা বা শ্যাম্পু দেওয়া এসব ক্ষেত্রে কোনো নিষেধ আছে কিনা? কি ধরনের উপদেশ দেওয়া হয়? শুনতে পাচ্ছেন? আমরা মেইনলি বলি ৩-৪ ঘন্টা হচ্ছে আ পানি যাতে না লাগায়। যেহেতু হু, হু। যেহেতু ওখানে হচ্ছে ইনজেকশন জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। মানে ৩-৪ ঘন্টা গোসল করবে না। কিন্তু আছে না যে ব্রাশ করা মানে চুল আঁচড়ানো বা কোনো ফ্রিকশন এ কোনো সমস্যা হয় কিনা? বা চুল ঘষা, শ্যাম্পু দেয়া, সেদিন যদি শ্যাম্পু দিতে পারবে কিনা একই দিনে? না, আমরা শুধু হচ্ছে ওই দিনটা আমরা একটু স্কিপ করতে বলি। পরের দিন থেকে আবার আচ্ছা। কন্টিনিউ হচ্ছে সবকিছু নরমালি করতে পারবে। ওইদিন জাস্ট হুম, হুম, ৩-৪ ঘন্টা পানি লাগাতে পারবে না। আর পরবর্তীতে যদি চুল আঁচড়ানোর বিষয়টা, সেটা সে হুম, হুম। মাইল্ডলি আস্তে করে করতে পারবে। তাছাড়া যাতে ওই জায়গাটা হচ্ছে যেহেতু ওটা ইনজেক্টেবল করা হয়, একটু ওটাতে ব্যথা ফ্রিকশন থাকতে পারে। পড়লে হয়তোবা সে আরেকটু ব্যথা পাবে। এটার হুম, হুম, জন্যই হুম। আমরা আরকি একটু না করি যে পরের দিন করেন। আচ্ছা, আচ্ছা। বা লোকালি কোনো কিছু লাগানোর বিষয় নাই? যে কোনো ক্রিম বা কিছু বা আ আম মানে এটা এটা আসলে লোকালি আমরা আ টপিক্যাল হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করা যায়। যেটা সেই ক্রিমটা ব্যবহার করলে তারা হুম, 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 তুলনামূলক হচ্ছে একটু কম ব্যথা পায়। সেক্ষেত্রে যদি কেউ এটাও হচ্ছে প্যাটার্ন এর উপর ডিপেন্ড করে। কারো যদি চুল হুম। অনেক কম বা হচ্ছে দেখা যায় যে সারফেসটা ক্লিন আছে, সেক্ষেত্রে আমি টপিক্যাল অ্যানেস্থেটিক দিয়ে কিছুক্ষণ ওয়েট করে সারফেসটা যখন একটু অবশ্যের মতো হবে তখন আমি ইনজেক্ট করতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি। একটা কথা বলতে ভুলে গিয়েছি যে ইনজেকশন দেওয়ার আগে আপনারা তো আসলে সিদ্ধান্ত নেন যে আমরা এই রোগীটাকে পিআরপি দিব। তো সেক্ষেত্রে তো আপনাকে নিশ্চয়ই নিশ্চিত হতে হবে যে তার হেয়ার ফলিকল আছে কিনা? মানে চুলের গোড়াটা আছে কিনা? শুধু সোজা বাংলায় যদি বলি। সেটা আপনারা কিভাবে বুঝেন? সেটা কি আপনি দেখে বা সেটাকে পর্যবেক্ষণ করে বা পালপেট করে বুঝতে পারেন? নাকি সেজন্য কোনো আলাদা পরীক্ষা-নিরীক্ষা আছে? না, আমরা হচ্ছে ডার্মোস্কোপের মাধ্যমে দেখতে পারবো হেয়ার ফলিকল এর বিষয়টা। আর যেটা আচ্ছা, আচ্ছা। একেবারে ক্লিন বল যেটা বলছি, সেখানে হুম। মানে স্মুথ সারফেস থাকবে। সেখানে কোনো হেয়ার ফলিকল আসলে থাকে না। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ডার্মোস্কোপ করে আপনারা বুঝতে পারেন যে হেয়ার ফলিকল আছে কি নেই এবং সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেন। তো এক্ষেত্রে হেয়ার ফলিকল এ দিতে হলে তো আপনাকে ডার্মোস্কোপ করে তো
মানে নির্দিষ্ট সেই জায়গাগুলিকে পয়েন্ট করতে হয় যে এই জায়গাগুলিতে দিব। সেটা কি করে নেন? না হলে যদি অন্য জায়গায় যায় তাহলে কি হবে? নাকি খুবই randomly দিয়ে যান? না, এটা আসলে কি আ সবাই কারো যেসব জায়গায় একটু বেশি কম, সেখানে হয়তোবা দেখে আমি ইনজেক্ট করতে করি এবং ইন হুম, হুম, জেনারেলি আমরা মানে দিলে সেটা তো গ্রোথ ফ্যাক্টর। এটা আসলে ইন জেনারেল আরকি হয়। আমরা ইন হুম, জেনারেলি হুম। দেওয়ার চেষ্টা করি আরকি। যেখানে তার বেশি থাকে সেখানে হয়তোবা একটু ঘন করে বা পরপর ইনজেকশনটা এপ্লাই করি আমরা। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এইটা দেয়ার পরে মানে ধরেন আপনি যেটা বললেন না যে ৪ থেকে ৬ টা সেশন দেয়া হলো। তারপরে হয়তো পরবর্তীতে আবার আপনার অবস্থা বুঝে উনি যখন আসবেন আপনার মনে করেন আরো ২-১ টা লাগতে পারে। সেটা নির্ভর করে আসলে যাই হোক। তারপরে এই চুলগুলো কি হবে? এই চুলগুলো তো কোনো একটা কারণে পড়ে গিয়েছিল, তাই না? মানে একটা কারণ তো আছে। মানে চুলের আপনি যেটা বললেন যে জেনেটিক থেকে শুরু করে অন্যান্য কারণ আছে। আ এই চুলগুলো তো একসময় পড়ে যেতে পারে আবার। কারণ যাদের অল্প বয়সে ধরেন চুল পড়ে গেল, পিআরপি নিল। তারপর তো আবার পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে না? না, চুল তো পড়তে পারে। এটাই স্বাভাবিক। এটাই ন্যাচারাল প্রসেস। আসলে হ্যাঁ, হ্যাঁ। আমরা না মানে এজন্যই টাক বলি হয়ে আমরা তো যাওয়াটা। যখন হ্যাঁ, এটা মানে হ্যাঁ, টাক হ্যাঁ। পাওয়া বলতে কি যে আমরা পিআরপি দিলাম সে একটা গুড রেজাল্ট পেল। কিন্তু পিআরপির সাথে আমরা সাথে অনেক ভিটামিনস এড করে দেই। সাথে আমরা ডিএসটি ব্লকার যাদের বললাম হরমোনাল সমস্যা আছে, ডিএসটি হুম। ব্লকার আমরা সাথে এড করে দেই। সেটা হচ্ছে মানে কারণ ভেদে সেটা আমরা আ ফাইন্ড আউট করে সেটার চিকিৎসার সাথে কম্বাইন করে আমরা হচ্ছে চিকিৎসাটা করে থাকি। সেক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট পাই। পরবর্তীতে যেটা বললাম যে মেইনটেন্যান্স থেরাপি যে মাসে বা বছরে হচ্ছে ২ টা বা ১ বার এরকম নিলে, পিআরপি নিলে সেই হেয়ার ফলিকল গুলাতে গ্রোথ ফ্যাক্টর পেলে ওগুলা মানে শেডিং এর টেনডেন্সি টা কম থাকে। আচ্ছা, আচ্ছা। আমি একটা অন্য প্রসঙ্গে একটু জানতে চাই যে ধরেন আরো একটা জনপ্রিয় চিকিৎসা মানে সবাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যবহার করেন যে মিনক্সিডিল। তো জি, সেক্ষেত্রে জি। মানে পরবর্তীতে এটা ব্যবহার করলে কোনো লাভ ক্ষতি কোনো আছে কিনা নাকি এটা জাস্ট প্লেসিবো? না। আ মিনোক্সিডিল জিনিসটা হচ্ছে জান্তবাগি কি? সেটা হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর। সেটা হচ্ছে আমাদের হ্যাঁ, হ্যাঁ। হেয়ার ফলিকল এ আমরা যখন এপ্লাই করি দেখা যায় যে ভেসেল যে রক্তনালীগুলা থাকে সেগুলাকে হুম। হচ্ছে ডায়ালেট করে বা প্রসারিত করে। তো প্রসারিত রক্তনালীগুলাকে প্রসারিত করলে দেখা যায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। সো যেকোনো যে ওখানে হেয়ার ফলিকল এর পাশে ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে হেয়ার এর গ্রোথটা বাড়ে আরকি। তো আমরা সাথে হচ্ছে সাইড ট্রিটমেন্ট বা সাথে হচ্ছে আমরা মিনক্সিডিল ব্যবহার করতে পারি আসলে। অনেক ধন্যবাদ ডাক্তার ফারহা রশিদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো। দর্শক সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি চুল পড়া নিয়ে খুবই ইন্টারেস্টিং। আপনাদের অনেকের হয়তো আগ্রহ থাকবে এবং তার একটি উম নতুন চিকিৎসা এবং সারা বিশ্বে এটা ক্রমশ জনপ্রিয় হচ্ছে রোগীদের মাঝে। কারণ এটা বেশ কার্যকর। বেশ কার্যকর এবং নিরাপদ এই কারণে। তো সেই পিআরপি চিকিৎসা নিয়ে আজকে আমরা কথা বলছি। তো বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দক্ষ চিকিৎসকই দিতে পারেন উন্নত চিকিৎসা। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম অর্থোপেডিক চিকিৎসায় তেমনই একজন দক্ষ চিকিৎসক। ইতোমধ্যে ব্যথা নিবারণে পিআরপি প্রয়োগ করে সাফল্য অর্জনে ঈর্ষণীয় পর্যায়ে রয়েছেন তিনি। ব্যথামুক্ত জীবন চাই, পিআরপির বিকল্প নাই। বারাক পিআরপি মেডিকেল সেন্টার সর্বাধুনিক চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বারাক পিআরপি মেডিকেল সেন্টার ৭৩৬ কেবি স্কয়ার, ৯ ৭ মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন ০৯৬৭৮১১৪৪৭৭ অথবা ০১৯৭৭০৫৮৮২২। দর্শক বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠান। আমরা আজকে কথা বলছি আ চুল পড়ায় বা চুল পড়ার চিকিৎসায় আ এবং অনেক ক্ষেত্রে যে চুল পাতলা হয়ে যাওয়ার চিকিৎসায় পিআরপি। পিআরপি থেরাপি নিয়ে আজকে কথা বলছি। আমাদের আজকের অতিথি ডার্মাটোলজিস্ট বারাক পিআরপি মেডিকেল সেন্টারের ডাক্তার ফারহা রশিদ। ডাক্তার ফারহা রশিদ আমরা কথা বলছিলাম এই পিআরপির বিভিন্ন চিকিৎসা নিয়ে এবং আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্তর
এবং কিভাবে কি করতে হয় বলেছেন। আমার মনে হয় যে দর্শকরা শুনছেন বিষয়গুলো। আমার একটা প্রশ্ন হচ্ছে যে খরচের প্রশ্ন সবসময় আসে। কারণ চিকিৎসা ক্ষেত্রে খরচটা কিরকম হবে? কারণ এক্ষেত্রে আমি যেটা দেখলাম আপনার কথা প্রসঙ্গে শুনলাম যে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ে না। হয়তো প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা আপনারা করেন। তো সেক্ষেত্রে চিকিৎসা যখন শুরু হয়, প্রত্যেকটা সেশনে বা ৪ থেকে ৬ টা সেশন যদি একজন মানুষ নিতে চায়, সেক্ষেত্রে কি পরিমাণ খরচ লাগতে পারে বা প্রত্যেকটা সেশনে কি পরিমাণ খরচ হয়? অন অ্যান এভারেজ সবার ক্ষেত্রে নিশ্চয়ই সমান হবে না, আমরা বুঝতে পারি। খরচটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সেন্টারের উপরে। সেন্টার টু সেন্টার বা যেই হসপিটাল থেকে তিনি করছেন বা যে ডার্মাটোলজিস্টের আন্ডারে করছেন, সেখানকার সেন্টার টু সেন্টার আসলে ভ্যারি করে আসলে। কোথাও আ আর এখন আসলে দেখা যায় যে নরমালি নন ডার্মাটোলজিস্ট এর কাছেও অনেকে যাচ্ছে যে পিআরপি করাচ্ছে। এখানে বাংলাদেশে এখন হচ্ছে এরকম। তো আসলে আ এটা আসলে সেন্টার টু সেন্টার ভ্যারি করে আসলে। তাও যদি আমি বলি তাহলে আ কোথাও ৫,০০০ থেকে শুরু করে ১৫,০০০ এরকম আসলে ভ্যারি করে পার সেশন। বুঝতে পেরেছি। তো আপনি ফাঁকে একটা কথা বললেন যে নন ডার্মাটোলজিস্ট মানে তারা ডাক্তার না। আ মানে একটা হচ্ছে যে স্পেশালিস্ট যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা ডাক্তার। তারপরে আপনারা যারা ডার্মাটোলজিস্ট আপনারা এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রাপ্ত এবং আপনাদের একটা আ একাডেমিক ডিগ্রি আছে। তো আপনাদের অবস্থা আরো একটু মানে উচ্চতর। তো সেক্ষেত্রে যারা নন ডার্মাটোলজিস্ট তাদের কোয়ালিফিকেশন বা এডুকেশন নিয়ে তো আসলে প্রশ্ন থাকতেই পারে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের দেশে তো আসলে অনেক কিছুই চলে। এই কথাগুলো আমার মনে হয় যে পাবলিকলি বলা উচিত। নরমাল ডার্মাটোলজিস্টরা আ হাতে যদি এটা করা হয়, সেক্ষেত্রে সেটা কতটুকু নিরাপদ? বা কতটুকু সফলতা আসতে পারে বা ঝুঁকি কতটুকু? আ আসলে হচ্ছে প্রসেসটা মেইনটেইন করা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো আমরা যদি প্রসেসটা ঠিকভাবে করতে পারি, ব্লাডটা অ্যাকুরেটলি নিয়ে সেন্ট্রিফিউজ করে যদি গ্রোথ ফ্যাক্টর গুলোকে প্রিজার্ভ করে যদি ভালো করে আমরা ইনজেক্ট করতে পারি, তাহলে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং আ পেশেন্ট সিলেকশনটা আসলে মানে মেইন হচ্ছে ইম্পোর্টেন্ট। কারণ আ তার সমস্যা জানতে হবে। এমন অনেক মানুষই আছে যে আ পিআরপি করাচ্ছে, ১০ টা ১২ টা সেশন করাচ্ছে কিন্তু কোনো লাভ পাচ্ছে না। তো আসলে পেশেন্ট সিলেকশন বুঝতে হবে যে মানে কি সমস্যার জন্য হচ্ছে, পিআরপি দিলে আদৌ কতটা কাজ করবে সেটা জানতে হবে। তারপরে হচ্ছে পিআরপি দিতে হবে। আর আ যেটা কথা ডার্মাটোলজিস্ট যাদের কাছে আসবেন আ তারা স্টেরিলিটি মেইনটেইন করে বা প্রপার ওয়েতে সেন্ট্রিফিউজ করে পিআরপিটা কালেক্ট করে তারপরে ইনজেক্ট করবে আরকি। এটাই। না সেটা এটা বললাম এই কারণে যে এই যে আপনি বললেন যে পেশেন্ট সিলেকশন মানে কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই জিনিসটা বোঝাটা একটা বড় বিষয়। তো আমি ভাবলাম আমি নিবো। কিন্তু আমার এটা কাজ করবে না। কিন্তু আমাকে একজন দিচ্ছেন। তো এটা তো আসলে বরং এই পিআরপির প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি করবে। তাই না? মানুষ ভাববে যে না এটাতে কোনো জি। কাজ হয় না। কিন্তু এটাও তো সত্যি। কিন্তু আবার এটা প্রশ্নটা তুললাম এই কারণে যে আমাদের দেশে তো আসলে সবকিছুই চলে। কোনো মানে কে কোনটা করছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখার লোক নেই। কে কোনটা করার যোগ্যতা রাখেন বা অধিকার রাখেন কিনা এগুলো দেখার যেহেতু লোক নাই, তো আমাদের দেশে আমি বলব যে বিশেষ করে যারা এই চিকিৎসা নিতে চান তারা সত্যিকার অর্থে যারা ডার্মাটোলজিস্ট এ বিষয়ে প্রশিক্ষিত এবং নিশ্চয়ই সব ডার্মাটোলজিস্টরাও এটা করছেন না। আমি এভাবে বলছি যে সব ডার্মাটোলজিস্ট এটা করছেন না। কোনো ডার্মাটোলজিস্ট করছেন। যারা করছেন তাদের কাছেই যান এবং ভালো সেন্টারে এটার একটা অ্যাসেপটিক প্রিকশন তো ফ্রম দ্য মানে A to Z নিতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত। তা না হলে তো ইনফেকশনের একটা সুযোগ থাকবে। তো সেই প্রসঙ্গটা একটু জানতে চাই। আ কি ধরনের ঝুঁকি থাকতে পারে? এবং আপনারা করছেন আমি জানি যে বারাক পিআরপি মেডিকেল সেন্টার পিআরপির চিকিৎসার ক্ষেত্রে এটি একটি পায়োনিয়ার আ অর্গানাইজেশন। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি? আপনারা এক্ষেত্রে কোনো ইনফেকশন দেখেছেন? বা বই পুস্তক কি বলছে? আ কি ধরনের ঝুঁকি আছে? পিআরপির ক্ষেত্রে আসলে সাইড ইফেক্ট ওরকম নেই।
মানে এটা যেহেতু নিজের ব্লাড করা হয়, এটা হুম, খুবই হুম। হার্মলেস এবং আমরা আসলে কিছু পেশেন্ট আছে যারা ব্লাড থিনার নিচ্ছে কিংবা তাদের যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে কিংবা যদি তাদের মাথায় কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেক্ষেত্রে হুম, হুম, আসলে হুম। আমরা পিআরপিটা তৎক্ষণাৎ করি না। আমরা পরবর্তীতে করি। তাদের আগে ইনফেকশন কিওর করে তারপরে আমরা হচ্ছে পিআরপি দিয়ে থাকি। আচ্ছা, আচ্ছা। ইনফেকশনের ঝুঁকি কিরকম? যেহেতু ইনজেকশন দিচ্ছেন? বা কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় কিনা মানে ইনফেকশনের এরপরে? তেমন না, এটা আসলে ইনফেকশনের তেমন ঝুঁকি থাকে না এবং আমরা হুম, কোনো হুম। মানে পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিক আসলে প্রেসক্রাইব করি না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আরেকটা সাধারণ বিষয় যে অনেকেরই তো খুশকি থাকে। আপনি যে ফাঙ্গাল ইনফেকশনের কথা বললেন। আ এক্ষেত্রে ড্যানড্রাফ বা যেটা আমরা বলি সেবোরিয়া বা খুশকি এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটারও কি চিকিৎসা করিয়ে নিতে হয়? জি, ড্যান্ড্রফ থাকলেও আমরা হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস যেটাকে বলি, সেটার আমরা হুম, চিকিৎসা হুম। করি বা কারো যদি টিনিয়া ক্যাপাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রেও আমরা সেটা হুম, হুম। ট্রিটমেন্ট করে তারপরে পিআরপি করে থাকি। আচ্ছা, আচ্ছা। মানে স্কিন ডিজিজ থাকলে বা সেটার তো স্কিন ডিজিজ তো আসলে মাথার যে স্ক্যাল্প সেটাও তো সেখানেও থাকতে পারে, তাই না? একটা স্কিন ডিজিজ যদি কারো হয়। তো সেক্ষেত্রে সেটারও চিকিৎসা করে নিতে হবে। আ তো স্বাভাবিকভাবেই প্রশ্ন যেটা আমি বুঝলাম আপনার আলোচনা থেকে, এক্ষেত্রে কারো যদি চুল পড়া শুরু হয়, চুল আ পড়তে চুল পাতলা হয়ে যাচ্ছে। চুল পড়াটা স্বাভাবিক। একটা নির্দিষ্ট সংখ্যক চুল প্রতিদিন পড়তে পারে। সেটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু চুল পড়তে যদি পাতলা হয়ে যায়, না? তো সেক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি যে একটু আগেভাগে আসা উচিত। সেটা আসলে এরকম কোনো কি আপনি বলতে পারবেন যে, "না, এই সময় হলে আপনি চলে আসুন।" মানে অনেকে আছে না যারা সচেতন তারা আসলো। আচ্ছা, এটা আসলে দেখতে হবে যে স্বাভাবিকের চেয়ে তার বেশি চুল পড়ছে কিনা। বা হুম, হুম, হঠাৎ দেখা যাচ্ছে যে তার একসাথে অনেক বেশি চুল পড়ছে কিনা। গোসলে গিয়েছি, হুম, গোসলের টাইমে অনেক চুল হুম, হুম, পড়ছে কিনা বা আঁচড়ানোর সময় দেখা যাচ্ছে অনেক হেয়ার ফল হচ্ছে কিনা বা চুলে হাত দিলেই হাতের সাথে চুল এসে যাচ্ছে কিনা। তো হুম, এগুলো হুম, হুম, আসলে হুম, দেখে যদি মনে হয় যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চুল পড়ছে, সেক্ষেত্রে আমরা মা সাথে এসে যদি কাউকে দেখাই তাহলে আমি ১ম এ বলেছি যে আর্লি ট্রিটমেন্ট নিলে ফলাফলটা আসলে ভালো পাওয়া যায়। হুম, হুম, হুম। আচ্ছা আরেকটা বিষয় যে মানে কোনো সিস্টেমিক ডিজিজ যেটা ধরেন অটোইমিউন ডিজিজ বা এই ধরনের ডিজিজ যাদের আছে বা ধরি ডায়াবেটিস যাদের আছে, তাদের জন্য কি আপনারা আলাদা কোনো বাড়তি প্রিকশন নেন? নাকি আ অটোইমিউন টাইপের কোনো ডিজিজ যদি কারো থাকে সেক্ষেত্রে তাদেরকে আপনারা এটা দেনই না? না, তো যদি হচ্ছে ডায়াবেটিস এর যেটা যদি ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল এ থাকে, হুম, হুম। তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি। তাদেরকে আমরা দেই। আর অটোইমিউন ডিজিজ বলতে কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে বা প্লেটলেট ডিসঅর্ডার থাকে, আ হুম, এগুলার হুম, ক্ষেত্রে হুম। আসলে আমরা দেই না। কিন্তু যদি তার যে অটোইমিউন ডিজিজ থাকলে যদি সেটা স্বাভাবিক বা কন্ট্রোলেবল থাকে সেক্ষেত্রে আমরা দিতে হুম, পারব। হুম। আচ্ছা, আচ্ছা। তো এক্ষেত্রে যেটা মানে আ সাফল্যের হার কতটুকু? মানে এটা তো আসলে ওইভাবে আমার মনে হয় যে দর্শকদের সামনে তুলে ধরা কঠিন। মানে দেয়ার পরে এমন কোনো আপনাদের কাছে এমন কোনো মানে পরিসংখ্যান আছে কিনা? বা মোটামুটিভাবে আপনারা কি পরিমাণ রোগীর করেছেন এ পর্যন্ত? বা তার ক্ষেত্রে আ যদি বলি একটা রোগী যদি আসলে মনে করে যে না ঠিক আছে, সে যদি স্যাটিসফাইড হয় তাহলেই তো বুঝে নিব যে না অ্যা আ কাজটা হচ্ছে ভালো। তো এটাও একটা বিষয় যে রোগী যদি মনে করে, "না, আমার তো এখন সেরকম পাতলা মনে হচ্ছে না বা আমার স্কাল্পটা দেখা যাচ্ছে না, ঢেকে গেছে।" তো সেটা মানে কিরকম সফলতার হার এক্ষেত্রে? পিআরপি দেওয়ার পরে সফলতার হার ভালো। আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট দিয়ে থাকি। পিআরপির সাথে কিছু সাপ্লিমেন্ট এবং টপিক্যাল এজেন্ট এগুলো আমরা দিয়ে থাকি সাথে। সাফল্যের রেট হুম, হুম। আমরা ভালোই পেয়েছি। এবং যাদের আসলে কাজ করে তাদের দেখা যায় যে ৩ থেকে ৪ টা সেশনেই বলে যে আমার চুলটা পড়া বন্ধ হয়ে গিয়েছে। এবং ৬ টা সেশনে তারা একটা ভালো ফিডব্যাক নিয়ে আমাদের কাছে আসে।
সেটাই। মানে এক্ষেত্রে তো আর নতুন করে চুল গজায় না। যে হেয়ার ফল গুলি থেকে চুলটা বেরিয়ে জি। উঠছিল না, সেগুলো বেড়ে ওঠে এবং আপনি যেটা বললেন যে চুলটা একটু মোটা হয়ে গড়ে ওঠে। যে কারণে দেখা যায় যে জায়গাটা আগে দেখা যেত স্কাল্পের মাথার সেই অংশটা আসলে ভালোভাবেই আবৃত হয়ে যাচ্ছে চুলে। সে কারণে জি। দেখা যাচ্ছে না এবং চুলটা ঘন মনে হচ্ছে। তো এটাই বিষয়। এক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে যাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আছে, মানে বংশগত কারণে বা হরমোনজনিত কারণে, তাদের ক্ষেত্রে কি চ্যালেঞ্জটা বেশি? তাদের ক্ষেত্রে কি ফলো-আপটা বেশি করতে হয়? নাকি সেক্ষেত্রে আপনারা তাদেরকে কি সাজেস্ট করেন যে কোনো এন্ডোক্রাইনোলজিস্ট এর সাথে পরামর্শ করা? কারণ হরমোনের নিয়ন্ত্রণ করারও তো একটা মাত্রা আছে, তাই না? অনেক মাত্রায় তো সেটা করাও যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের সাজেশন কি? যারা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া নিয়ে আসে তাদের আমরা আসলে টেস্টোস্টেরন লেভেলটা দেখি কিরকম থাকে। যদি তার অনিয়ন্ত্রিত থাকে আমরা সাথে ডিএসটি ব্লকার দিয়ে থাকি। যদি তারপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা একটা এন্ডোক্রাইনোলজিস্ট সাজেস্ট করি। তারা সেখানে দেখিয়ে যদি হরমোন কন্ট্রোল করতে পারে, সাথে আমরা তখন পিআরপি দের সাথে কম্বিনেশন করে দিলে আমাদের একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক ধন্যবাদ ডক্টর ফারাহ রশিদ। এবার আমরা অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সাধারণ কিছু প্রশ্ন। ধরুন আমার মাথায় ১০ বছর আগে কিন্তু অনেক চুল ছিল। আমার ছবি যদি ১০ বছর আগে দেখা যেত, দেখা যায় অনেক ভালো চুল ছিল এবং আমার ইয়াং অবস্থায় আরো অনেক বেশি চুল ছিল। কিন্তু আমার এই চুলগুলো ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। এখন আর পড়ছে না। আমার মতো সমস্যা অনেকের আছে। আমি অনেকের পক্ষ হয়ে বলছি। এবং মাথার মাঝখানটা ধীরে, ধীরে পাতলা হয়ে যাচ্ছে কিন্তু চুল আছে। তো এটার কি মানে এটার কারণটা কিভাবে বুঝবো? এটা কি অ্যান্ড্রোজেনিক? বেশিরভাগ ক্ষেত্রে বংশগত হয়। আমার বাবারও হয়তো এরকম ছিল। তো সেক্ষেত্রে কি কিছু করার আছে কিনা? এটা প্রতিরোধ করা যায়? এটা একটা প্রশ্ন। ২য় প্রশ্ন হলো এই ধরনের রোগীর ক্ষেত্রে তারা তো আসলে বুঝতে পারেন না চুলটা আস্তে, আস্তে পড়ছেন। তারা হয়তো ভাবেন যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু পরিবর্তনটা খুব ধীর গতিতে হচ্ছে, তারা বুঝতে পারেন না। কিন্তু একসময় বুঝতে পারেন যে আমার অনেক আগেই হয়তো পিআরপি করা উচিত ছিল। তো এক্ষেত্রে আপনার সাজেশন কি? আমি এটা খুব লম্বা একটা প্রশ্ন করলাম। আপনি যদি খুব লম্বাভাবে উত্তর দেন সমস্যা নেই। আচ্ছা, অনেকে আমাদের যেটা সমস্যা হয় যে বংশগত একটা বিষয় থাকে। দেখা যায় বাবা বা চাচা তাদের হচ্ছে এরকম বলনেস এর একটা হিস্ট্রি থাকে যে এরকম। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্যালি হয়ে আসতেছে। তো তাদের ক্ষেত্রে আমরা আ দেখা যায় যে আমরা যদি পিআরপি সাথে হচ্ছে মিনক্সিডিল এবং কিছু যদি নিউট্রিয়েন্টস আমরা যদি এড করে কম্বিনেশন করে দেই, সেক্ষেত্রে হচ্ছে আস্তে, আস্তে এবং সাথে যদি পিআরপির সাথে আরো মাইক্রোনিডেল করে দেওয়া হয় ব্লাড সার্কুলেশনটা আরো রিজেনারেট করার জন্য, তাহলে ফলিকল গুলা রিজেনারেট করবে। সেক্ষেত্রে আমরা আসলে একটা রেজাল্ট পেতে পারি। সেটা আমরা আ ২ টা বা ৪ টা সেশন নেওয়ার পর যদি মানে দেখা যায় যে ফলিকল গুলা হচ্ছে, সেক্ষেত্রে মা ভালো রেজাল্ট পাওয়া যায় আসলে। আচ্ছা, আচ্ছা। তো আর এক্ষেত্রে আপনি হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনার কথা শেষ করুন। বলুন। কিছু বোধহয় বলতে চাচ্ছিলেন? আর এটা আসলে কি মানে অনেকদিন ধরে অনেকদিন ধরে ট্রিটমেন্ট যদি আমরা নেই, মানে পিআরপি সাথে সবকিছু নিলাম, নেওয়ার পরে একটা মেইনটেন্যান্স ট্রিটমেন্ট যদি সাথে নেই, তাহলে মানে সেই চেঞ্জটা আসলে পারসিস্ট করে। আ আবার হচ্ছে আগের মতো হয় না আসলে। সেটাই। মানে খুব সাধারণভাবে যদি বলি যে চুল পড়ার কারণটা কি ছিল? সেটা যদি জানা যায় বা জানা থাকে, তাহলে পিআরপি নেয়ার পরেও সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং দরকার হলে পরামর্শ নিতে হবে, চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শক্রমে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তাহলে হয়তো ভালো থাকবে। যাই হোক, একটা আপনি ফাঁকে বলছিলেন যে ভিটামিনের কথা। তো আমরা অনেক সময় শুনি যে বায়োটিনের কথা শুনি। বায়োটিন, ভিটামিন অনেক জায়গায় সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় বায়োটিন। তো বায়োটিনে কি তেমন কোনো উপকার হয়? বায়োটিন সাথে আমরা উম মানে খেলে হেয়ার ফলিকলটা রিজেনারেট করতে সাহায্য করে। শুধু বায়োটিন না আসলে জিঙ্ক, হু, হু। তারপরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যেটা, তারপরে হু, হু, আ হু, হু। সাথে হচ্ছে আমাদের দেশে সবার দেখা যায় যে অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। এটাও হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। একটা মানে গুরুত্ব এই ভিটামিন গুলা যদি আমরা সাথে দিতে পারি তাহলে ভালো মানে মানে একটা হেয়ার মানে ফলিকল গুলা রিজেনারেট
একটা সাপোর্টিং ট্রিটমেন্ট থাকলো। জি। জি। তার মানে আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যে ডাক্তার ফারহান রশিদ অনেকগুলো কথা বলেছেন। আমি একটু যদি ছোট্ট করে সামারাইজ করি যে পিআরপি চিকিৎসার পরবর্তীতে আপনাকে জানতে হবে বা আগে থেকেই জানতে হবে কারণটা কি ছিল এবং সেটার একটা ব্যবস্থা কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে হরমোনের যদি কোনো বিষয় থাকে সেটা এন্ডোক্রাইনোলজিস্ট নির্ধারণ করবেন। সেক্ষেত্রে কোনো চিকিৎসা লাগবে কিনা। কারণ আমরা অনেক সময় জানি যে হরমোনটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক ওষুধ দেয়া হয়। আমি সেটার নাম বলতে চাই না কারণ সেটা আ ডাক্তারই বলবেন। তো যেটা বলা যায় যে সাপ্লিমেন্ট হিসেবে অনেক জিনিস কিন্তু পাওয়া যায় মার্কেটে। যেটা বায়োটিন একটা অন্যতম। অনেকেই এটা প্রচার করেন যে এটা চুল পড়া কমায়। এক্ষেত্রে ডাক্তার ফারাহ রশিদ যেটা বললেন যে এর সাথে জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, D3 এগুলো যদি দেয়া যায় তাহলে সেটাও একটা বাড়তি সহযোগিতা করে চুলকে ধরে রাখার জন্য। না চুল পড়ার প্রবণতাকে কমানোর জন্য এবং মিনোক্সিডিল লাগানো। তো যাই হোক অনেক ধন্যবাদ ডাক্তার ফারাহ রশিদ। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি যদি শেষ ভাগে আমি জানি না আমি কিছু মিস করে গেলাম কিনা? যদি আপনি কিছু বলতে চান বা শেষ ভাগে কি বলবেন আপনি? একটা উপসংহার টানুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যে দর্শক শ্রোতারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথাই বলব যে পেশেন্ট সিলেকশনটা আসলে খুব ইম্পোর্টেন্ট। কাদের ক্ষেত্রে আমরা পিআরপি দিচ্ছি এবং কাদের এটা বেশি ভালো কাজ করবে সেটার সিলেকশনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। আপনারা ডক্টরের কাছে যাবেন। আ রুট কজ যেটা সেটা ফাইন্ড আউট করবেন। পিআরপি দিয়ে হয়তোবা আপনি সাময়িক কিছু লাভ পেলেন কিন্তু আপনার কজটা যদি আপনি আ ঠিক না করেন তাহলে আপনার আবার মানে চুল পড়ে যাবে এবং আসলে আপনি ওরকম ভালো ফলাফল পাবেন না। তো আ ডক্টরের কাছে যাবেন এবং পেশেন্ট সিলেকশন করে যদি আপনার কজ যেটা সেটা ফাইন্ড আউট করা পিআরপি নিলে অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আমি আশা করি। অনেক ধন্যবাদ ডাক্তার ফারাহ রশিদ। আমিও দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই আপনার মতো করে। যদি আপনি কোনো সেন্টারে যান পিআরপি থেরাপির জন্য এবং সেখানকার চিকিৎসক যদি আপনাকে বলেন যে, "না, আপনার ক্ষেত্রে সরি এটা হচ্ছে না বা আপনার জন্য এটা প্রযোজ্য না", তাহলে বুঝবেন যে আপনি সঠিক জায়গায় গিয়েছেন। কারণ এটা একটা বড় বিষয়, পেশেন্ট সিলেকশন। আপনাকে অ্যা সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য কেউ হয়তো আপনি চাইছেন বলে দিল, কিন্তু তাতে আর ভাবলেন যে এটাতে তো তেমন কোনো সাইড ইফেক্ট নেই। যিনি দিলেন তিনিও ভাবলেন যে আচ্ছা দিয়ে দেই। কিন্তু তাতে আপনার লাভ হচ্ছে না। কিছু সময়, কষ্ট এবং অর্থ সবকিছুই অপচয় হবে। কাজেই আমার মনে হয় যে এটা করা উচিত হবে না। এই বিবেচনাটা আপনার। কারণ আমাদের দেশে এই বিবেচনাটা প্রত্যেকটা রোগীর একটু থাকা উচিত। কারণ আমাদের দেশে আসলে অনেক কিছুই চলে। তা বলতে খারাপ লাগছে। এজন্যই আপনি সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের কাছে যাবেন এবং আপনার প্রযোজ্য ক্ষেত্রেই আপনি চিকিৎসাটা নিবেন এবং আপনি বিস্তারিত জেনে নিবেন। আপনার কটা সেশন লাগতে পারে। আপনি নিজেও উপলব্ধি করবেন যে আপনার চিকিৎসায় কাজ হচ্ছে যেটা ডাক্তার ফারহান রশিদ পরপর বললেন যে ২ টা সেশন দেওয়ার পরে রোগীরা বুঝতে পারে যে উন্নতি হচ্ছে কিনা। তো এটাই বড় বিষয় এবং একই সাথে আ রুট কজ মানে কি কারণে চুলটা পড়ে যাচ্ছে, পড়ে গেল সেটা কিন্তু জানতে হবে এবং সেটারও একটা চিকিৎসা পাশাপাশি চলবে এবং সেই চিকিৎসা তো একদিনের না, সেটা সারা জীবনের জন্য চালাতে হবে। এবং বয়স বাড়াবার সাথে, সাথে আরো কিছু সমস্যা যোগ হবে। সেটাকে তো অস্বীকার করা যাবে না। আমরা তো সেটাকে ঠেকাতে পারব না। কাজেই মানে অন্যের অনেক চুল ভালো থাকে। নিশ্চয়ই তার শরীরে সেরকম কিছু আছে। কাজেই আমারটা পড়ে যাচ্ছে সেজন্য হতাশার কিছু নেই। চেষ্টা করে যেতে হবে। তারাও হয়তো চেষ্টা করছেন। তারা তো আর দেখিয়ে চেষ্টা করছেন না। আর বলে বেড়াচ্ছেন না যে আমি এটা করি, সেটা করি। কাজেই আপনি আপনার মতো করে করুন। তো ডাক্তার ফারহান রশিদ অনেক ধন্যবাদ এরকম একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমার মনে হচ্ছে দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনি খুব সুন্দরভাবে বিষয়টি বলেছেন। আ আ আকা আশা করি আগামীতেও এই ধরনের কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলব। আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা অনেকটা টাক পড়ে যাওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে কার্যকর কোনো চিকিৎসার কথা আজকে আমরা বললাম। সেটা হচ্ছে যে পিআরপি থেরাপি। এর পাশাপাশি ম্যানক্সিডিল আরো কিছু ভাইটামিনের কথা বলেছি সেগুলো আপনারা নিতে পারেন। এবং সবশেষ চিকিৎসা যেটা আপনারা জানেন অনেকেই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়। তো এগুলো আছে চিকিৎসা। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট তো একটা সার্জারির মতো। আর এই পিআরপি আপনারা শুনলেন যে খুবই আ মিনিমালি আ ইনভেসিভ
মানে খুব সামান্য আসলে কষ্ট হয়, ইনজেকশন দিতে হয় ছোট ছোট। যাই হোক, আগামীতে আবার কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।